ক্রিস্টোফার কলম্বাস, লেখক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। তৃতীয়বার অভিযানের পর যখন স্পেনে ফিরে এলেন কলম্বাস, তখন তিনি বন্দী। সমুদ্র উপকূলে এসে জাহাজের ডেকে তিনি দাঁড়িয়েছেন, হাতে পায়ে শিকল বাঁধা। কান্নায় তার বুক ফুলে ফুলে উঠছে। জাহাজ ঘাটে একটি লোকও আসেনি তার অভ্যর্থনার জন্য, শুধু এসেছে প্রহরীরা। কলম্বাসের মনে পড়ল 8 বছর আগে একটি দিনের কথা, যেদিন তিনি প্রথমবার অভিযান শেষ করে ফিরেছিলেন। ইউরোপের জন্য তিনি এক নূতন ভূখণ্ড, নতুন দেশ আবিষ্কার করে এনেছেন। সেদিন সমগ্র স্পেনের লোক ভেঙে পড়েছিল বন্দরে, শুধু তাকে দেখবার জন্য, তাকে সম্মান জানানোর জন্য। ঘন ঘন কমান গর্জে উঠেছিল, রাশি রাশি পুষ্পবৃষ্টি হচ্ছিল। বিজয়ের গর্বে দাঁড়িয়ে সেদিন কলম্বাস ইউরোপের অভিবাদন গ্রহণ করেছিলেন। আজ তিনি নিঃসঙ্গ, শৃঙ্খলিত, রাজদ্বারে অভিযুক্ত। যে রাজা রানী তাকে অফুরন্ত সুযোগ এবং সম্মান দিয়েছিলেন, আজ তারাই তাকে বন্দি করে এনেছেন। দীর্ঘদেহী কলম্বাস দাঁড়িয়ে আছেন জাহাজের ডেকে। 1500 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর। অত্যন্ত আবেগপ্রবণ ছিল তার মন। অভিমানে এবং অপমানে তার বুক ফুলে ফুলে উঠছিল। কলম্বাসের জীবনে এমন বহু উত্থান পতন এসেছে। তার চরিত্রে বিপদের ছোঁয়াচ রোগ ছিল। বারবার তার রক্তে এক অনির্দিষ্ট দাগ এসে পৌঁছত, যাকে বলা যায় সুদূরের আহ্বান। বিশাল নীল জলরাশি ভেদ করে কোথায় কোন অজানা দেশে পৌঁছবেন, এই জন্য তার চোখ সবসময় জলজল করত। শিল্পীরা ছবি এঁকেছেন, সমুদ্রের পাড়ে একা বসে আছেন কিশোর কলম্বাস, উদাস মুখ, সমুদ্রের অকুলের দিকে তার চোখ স্থির নিবদ্ধ, যেন দিগন্তের ওপারে কোনো অজানা ছবি তার মনে স্পষ্ট ভেসে উঠছে। ওই দিগন্তের ওপারে যাওয়ার জন্য বারবার তিনি বিপদে ঝাঁপ দিয়েছিলেন। আজকের মানুষ মহাশূন্য অভিযান শুরু করেছে, কিন্তু এর তুলনায় অজানা সমুদ্রে পাড়ি দেওয়াও কলম্বাসের পক্ষে কম কৃতিত্বের পরিচয় ছিল না। সেই সময় যখন পর্যন্ত সাধারণ মানুষের ধারণা ছিল এই পৃথিবী একটা চৌকো সমতল জায়গা, অনেক দূর ঘোড়া ছুটিয়ে বা জাহাজ চালিয়ে গেলে হঠাৎ এক সময় গড়িয়ে নরকে পড়ে যাবে। বিশেষ কিছু সাজ সরঞ্জাম ছিল না কলম্বাসের, কিন্তু তবুও তিনি আবিষ্কার করেছিলেন একটি মহাদেশ, আমেরিকা। সভ্য জগতের পথ দেখিয়েছিলেন যে মহাদেশ সভ্যতার পরাকাষ্ঠা দেখাচ্ছে। ভাবতে অবাক লাগে, অত বড় একজন আবিষ্কারকের একটি প্রামাণ্য ছবি পর্যন্ত আজও পাওয়া যায় না। জন্ম তারিখ নিয়েও দ্বিধা। মৃত্যুকালে তার সঙ্গী ছিল অল্প কয়েকজন পুরনো বন্ধু এবং নিজের দীর্ঘ নিঃশ্বাস। যতদূর জানা যায়, কলম্বাস জন্মেছিলেন 1436 খ্রিস্টাব্দে জেনোয়া শহরে। বাবা ছিলেন তন্তুবায়, সেই জন্যই প্রাচ্য দেশের, বিশেষত ভারতবর্ষের সূক্ষ্ম বস্ত্রের সুনামের কথা তার জানা ছিল। আরও শুনেছিলেন দূর প্রাচ্যের সুমাত্রা, জাভা প্রভৃতি নানান মশলাপাতির এবং দারুচিনি দ্বীপের কথা। ছেলেবেলা থেকেই ম্যাপে বা ভূগোলকে ওই সব স্বপ্নের দেশে যাওয়ার পথের কথা ভাবতেন তিনি। যুবা বয়সে কলম্বাস ইতিহাস, জ্যোতিষ, জ্যামিতি, ভূগোল প্রভৃতি অধ্যয়ন শেষ করে নৌযুদ্ধ বিভাগে যোগ দিলেন। অবসর সময় তিনি ম্যাপ বানিয়ে বিক্রি করতেন। এই ম্যাপ বানাবার অভ্যাস তাকে অনেক সাহায্য করেছিল পরে। মানচিত্রের অর্থহীন রেখার মধ্যে নিরবয় দেশগুলি আহ্বান করতে থাকে। রক্তের মধ্যে যেন অবিরাম শুনতে পেতেন সমুদ্রের গর্জন। লিসবনে এসে এক বিখ্যাত নৌ কর্মচারী মেয়েকে বিয়ে করলেন। এর আগে পর্যন্ত কলম্বাস কখনো জোর দিয়ে ভাবেননি জীবনে তিনি কী করতে চান। সমুদ্র ভ্রমণ এবং দিগন্তের ওপারে যাবার শখ ছিল এই পর্যন্ত, কিন্তু বিবাহের পর তার জীবনের গতিপথ নির্দিষ্ট হয়ে গেল। নিশানাহীন সমুদ্রের মধ্যে দিয়ে তিনি ভারতবর্ষে যাওয়ার পথ আবিষ্কার করবেন। এই হলো তার জীবনের একমাত্র অভীষ্ট। এর কারণ কলম্বাসের শ্বশুরমশাই ছিলেন অভিজ্ঞ নাবিক। বহু সূক্ষ্ম মানচিত্র এবং সমুদ্র অভিযানের পক্ষে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল তার। এছাড়া তিনি ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী অন্যান্য দ্বীপপুঞ্জের একটি বর্ণনাও লিখেছিলেন, এবং তারপরে কলম্বাসের আকাঙ্ক্ষা বদ্ধমূল হয়। গ্লোবের উল্টো পিঠেই আছে পূর্ব এশিয়া, এই ছিল কলম্বাসের ধারণা, এবং সেখানেই ভারতবর্ষ। ভারতবর্ষের সঙ্গে তখন বাণিজ্য সম্পর্ক ছিল ইউরোপের। কিছু আরবীয় ব্যবসায়ীদের মাধ্যমে স্থলপথে ইউরোপের প্রত্যেকটি দেশ তখন চেষ্টা করছিল জলপথে একটি সহজ যোগাযোগের উপায় খুঁজে বার করতে। পর্তুগিজরা বারবার চেষ্টা করেছিল আফ্রিকার পূর্ব উপকূল ঘুরে ভারতবর্ষে পৌঁছবার, এবং শেষ পর্যন্ত সক্ষম হয়েছিল তারাই। কলম্বাসের ধারণা আরও সংক্ষিপ্ত পথ আছে।
তার পরিকল্পনা নিয়ে ঘুরতে লাগলেন রাজ দ্বারে দ্বারে। প্রথমে গেলেন জেনোয়ায়, উপহাসিত হয়ে ফিরে এলেন। তারপর পর্তুগালে, না, ইংল্যান্ডে গেলেন। তখন ইংল্যান্ডের সম্রাট ছিলেন সপ্তম হেনরি। তিনি কর্ণপাতও করলেন না। কলম্বাসের মন ভেঙে পড়েছিল, তবু সম্পূর্ণ নিরাশ না হয়ে তিনি এলেন স্পেনে। স্পেনে কলম্বাসকে দীর্ঘ 8 বছর কাটাতে হয়েছে উমেদারি করে। স্পেনে রাজা রানী ফার্ডিনান্ড ও ইসাবেলা কখনো সম্পূর্ণ না বলেননি। বিশেষত রানী ইসাবেলা উৎসাহই দেখাচ্ছিলেন, কিন্তু শর্তে মিলছিল না। জীবন বিপন্ন করে কলম্বাস যে নতুন দেশে যাবেন, সেই দেশে রাজপ্রতিনিধি করতে হবে তাকে এবং রাজস্বের অংশ দিতে হবে, এই ছিল তার দাবি। কিন্তু রাজা এবং রাজসভা সাহায্য করতে রাজি হলেন না। ততদিনে কলম্বাসের পত্নী বিয়োগ হয়েছে, সম্মুখে এসছে দারিদ্র্য। পাওনাদাররা মানচিত্র এবং যন্ত্রপাতিগুলি কেড়ে নিয়েছে ঋণের দায়ে। সংশয়ে ব্যর্থতায় তিনি প্রায় ভেঙে পড়েছেন। একদিন স্পেনের এক পাদ্রী দেখলেন কলম্বাস পোটলাপুটলি নিয়ে বিদেশে যাত্রার চেষ্টা করছেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করলেন সেই পাদ্রী। প্যারিসে। কলম্বাস উত্তর দিলেন, দেখি ফরাসি দেশের সম্রাটের এই সামান্য দূরদৃষ্টিটুকু আছে কিনা, যা অন্য কোনো রাজাদের মধ্যে দেখছি না। শেষ পর্যন্ত এই লোকটার দেশান্তরী হবে। পাদ্রী ভাবলেন, যদি ওর পরিকল্পনা কখনো সত্যি হয়, তবে সে কৃতিত্বের গৌরব স্পেন পাবে না। তিনি কলম্বাসকে বললেন, আপনি আর কিছুদিন অপেক্ষা করুন, আমি রানীকে আরেকবার বলে দেখি। ওই পাদ্রী ছিলেন রানীর কনফেসার, অর্থাৎ রানী ওর কাছে স্বীকারোক্তি দিতেন। তিনি গিয়ে রানীকে বললেন, কলম্বাসের যে পরিকল্পনা, সেটা কার্যকর করতে যা খরচ, তা একটা রাজ্যের পক্ষে এমন কিছুই নয়, কিন্তু সফল হলে প্রতিদান পাওয়া যাবে প্রচুর। তাছাড়া নব আবিষ্কৃত দেশে মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা যাবে। রানী ভেবে দেখলেন এবং তৎক্ষণাৎ কলম্বাসকে তার সঙ্গে দেখা করতে অনুরোধ জানালেন। সেই সঙ্গে কিছু অগ্রিম টাকাও পাঠিয়ে দিলেন, যাতে কলম্বাস তার ঘোড়া জামা কাপড়গুলো বদলে নতুন রাজসভায় উপযুক্ত পোশাক পরে আসতে পারেন। রানীর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো। আমি আপনার প্রস্তাবে সম্মত, রানী বললেন। এ কথা বলে একটু থামতে হলো তাকে, কারণ তার মনে পড়ল রাজা ফার্ডিনান্ড এই প্রস্তাবকে শূন্য নজরে দেখবেন না। তাছাড়া সাম্প্রতিক যুদ্ধের ফলে রাজকোষ এখন শূন্য। তাই একটুক্ষণ থেমে রানী বললেন, যদি প্রয়োজন হয় আপনার অভিযানের জন্য অর্থ আমি নিজের অলংকার বন্ধক দিয়ে জোগাড় করব। এই একটি কথার জন্যেই এই দূরদর্শিনী রানী ইসাবেলা ইতিহাসে উজ্জ্বল আসন পেয়ে গেলেন। 1492 খ্রিস্টাব্দের 3রা আগস্ট শুক্রবার পালোস বন্দর থেকে কলম্বাস তার দলবল নিয়ে শুভযাত্রা করলেন। 3টে ছোট জাহাজ, পিন্টা, নিনা এবং সান্টা মেরিয়া, সর্বসমেত 120 জন লোক। জাহাজঘাটে যারা বিদায় দিতে এসেছিল, তারা চোখের জল ফেলেছিল এই ভেবে যে হায় হায়, ওই লোকগুলো আর কোনো দিন ফিরে আসবে না, ওরা স্বেচ্ছায় সর্বনাশের মধ্যে যাচ্ছে। 21 দিন ধরে অবিরাম জাহাজ ছুটল পূর্ব দিকে। কোথাও আর কিচ্ছু নেই। মাথার উপরে এবং জাহাজের নিচে 2টি নীল সমুদ্র। মাঝে মাঝে ঝড় বৃষ্টি, ঢেউয়ের বিদ্রোহ। অনেক দুর্দর্শ নাবিক সমুদ্রকে ভয় করে না, কিন্তু কোথায় যাচ্ছি না জানতে পারলে বা কোন দিকে কোথাও পৌঁছবো কি না এই সন্দেহ থাকলে ভয় তো আসবেই। অধিকাংশ মাল্লাই অশিক্ষিত, পৃথিবীর সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সুতরাং ক্রমে ক্রমে তারা অস্থির হয়ে একদিন বিদ্রোহ করতে চাইল। ফিরে যেতে হবে, এই রব তুলল তারা। কলম্বাস সান্ত্বনা দিয়ে ভয় দেখিয়ে বল প্রয়োগ করে সামলাতে লাগলেন তাদের। হঠাৎ দেখলেন একটা গাছের ডাল ভেসে যাচ্ছে। গাছ গাছ, সবাই চেঁচিয়ে উঠল। নিশ্চয়ই কাছে কোথাও মাটি আছে। হুড়োহুড়ি পড়ে গেল জাহাজে জাহাজে। একটি পাখি উড়ে যাচ্ছে। পাখি পাখি, সবাই চেঁচিয়ে উঠল। কলম্বাস হুকুম দিলে নাই উড়ন্ত পাখির পিছু পিছু জাহাজ চালাতে। খানিকটা বাদে হঠাৎ যেন পাখিটা মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেল। সেই দিন মাঝরাত্রে যেন একটা আলো দেখলেন দূরে। পরদিন আবার কিছু নেই কোথাও। তবে বোধহয় ওগুলো মায়া। মৃত্যুর আগেই মানুষ এইসব ভোজবাজি দেখে। নাবিকদের মধ্যে আবার অসন্তোষের গুঞ্জরণ ছড়িয়ে পড়তে লাগলো। কলম্বাস ঘোষণা করলেন, যে আগে স্থলভূমি দেখতে পাবে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে। আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। চতুর্দিকে চাপা উত্তেজনা, ঢেউয়ের শব্দ যেন ইয়ার্কির সুরে কী সব বলা বলি করছে। 12 তারিখে রাত 2টোর সময় পিন্টা জাহাজ থেকে কামান গর্জে উঠল। অন্য জাহাজ থেকে কলম্বাস চমকে উঠলেন। তবে কি নাবিকদের বিদ্রোহ? সঙ্গে সঙ্গে প্রচণ্ড হইচই শোনা গেল। স্থল দেখাতে গেছে। কলম্বাস শান্তভাবে খ্রিস্টমূর্তির সামনে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, তোমাকে ধন্যবাদ, আমি ভারতবর্ষের সন্ধান পেয়েছি। কবরে যাওয়ার দিন পর্যন্ত কলম্বাসের এই বিশ্বাস ছিল যে
তিনি ভারত আবিষ্কার করেছেন। সেদিন যে স্থলভাগ দেখলেন সেটা ভারতবর্ষের পশ্চিম দিক, অতএব ওখানকার নাম হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, ওয়েস্ট ইন্ডিজ, এবং ওখানকার অসভ্য অধিবাসীরাই ইন্ডিয়ান। তিনি জেনে যাননি ভারতবর্ষ তার বিপরীত দিকে এবং সভ্যতায় ঐশ্বর্যে তখন বলিয়ান। পরদিন সকালবেলা কলম্বাস সদল বলে দ্বীপে অবতরণ করে স্পেনের রাজার নামেও পতাকা উড়িয়ে দিলেন এবং সেই দ্বীপের নাম দিলেন সান সালভেডার। সেখানকার আদি অধিবাসীদের কাছে তিনি সোনার সন্ধান করলেন। সামান্য জিনিসপত্র উপহার দিয়ে তাদের কাছ থেকে পেলেন অনেক ভারী ভারী সোনার তাল। তারা হাত দিয়ে একদিকে দেখিয়ে দিল সেখানে ওই অদ্ভুত চকচকে জিনিসটার খনি আছে। কলম্বাস দলবল নিয়ে ছুটলেন সেই দিকে। যাওয়ার পথে আবিষ্কার হলো কিউবা, হেইটি প্রভৃতি দ্বীপ। একটা জাহাজ ভেঙে গেল দুর্ঘটনায়, রসদও ফুরিয়ে এসছে, এবার ফিরে না গেলেই আর চলে না। স্বর্ণরবী নাবিকদের মধ্যে 39 জন সেখানেই থেকে যেতে চাইল। ভাঙা জাহাজের কাঠ দিয়ে একটা বাড়ি বানিয়ে তারা সেখানে রয়ে গেল। কলম্বাস ফেরার পথ ধরলেন। ফেরার পথে ভয়ঙ্কর ঝড়, সমুদ্রের কি সংহার মূর্তি। কলম্বাস ভাবলেন হয়তো আর ফিরতেই পারবো না। সভ্য জগতের কাছে পৌঁছে দেওয়া যাবে না এই বিজয় বার্তা। ওই তুমুল ঝঞ্ঝার মধ্যে অবিচলিত কলম্বাস একটা পার্চমেন্ট কাগজে সংক্ষেপে লিখেছিলেন তার ভ্রমণ বৃত্তান্ত। তারপর সেটা একটা বোতলে ভরে জলে ফেলে দিয়েছিলেন, যদি তার মৃত্যুর পরেও কোনো সভ্য মানুষের হাতে পড়ে। 6.5 মাস বাদে কলম্বাস ফিরে এলেন স্পেনে। জামা কাপড় ছেঁড়া, জাহাজের ভগ্নদশা, কিন্তু চোখে মুখে জয়ের গৌরব। রাজা রানী ছিলেন বার্সেলোনায়। কলম্বাস তাদের সঙ্গে দেখা করবার জন্য সেদিন সেখানে পৌঁছলেন। সমস্ত নগরী সেদিন উৎসব সজ্জায় সেজেছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। রাজসভায় সিংহাসনের পাশেই তার স্থান হলো। আবিষ্কৃত দেশের নানা উপহার তিনি সামনে বিছিয়ে দিলেন। তারপর ভ্রমণের রোমাঞ্চকর গল্প আরম্ভ করলেন। মন্ত্রমুগ্ধ হয়ে সকলে শুনতে লাগলো তার কথা। কলম্বাস মানুষটি ছিলেন কবি স্বভাবের। তার চরিত্র গাঢ় রঙে আঁকা। সামান্য কারণে হো হো করে হাসতেন, বিনা কারণে ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠতেন। তার প্রতি সামান্য ভালোবাসা দেখালে তিনি মুগ্ধ হয়ে যেতেন, কৃতজ্ঞ থাকতেন সারা জীবন। তার জন্য বুকের সব জানলা খুলে দিতেন। আবার কেউ একটু অপমান করলেই মুষড়ে পড়তেন ভয়ানক, যেন ভোগ করতেন মৃত্যু যন্ত্রণা। সেই বছরে তিনি দ্বিতীয়বার অভিযানে বেরোলেন। এবারে বিরাট বহর, 1,500 লোক। যেখানে আগের বার বাড়ি তৈরি করে 39 জন লোক রেখে গিয়েছিলেন, এসে দেখলেন বাড়ি নেই, লোকজনও উধাও। আবার সেই হিস্পানিওয়ালা কুঠি তৈরি করে নিজের ভাইকে তার ভার দিয়ে গেলেন। ইউরোপের বাইরে সেই প্রথম ইউরোপের উপনিবেশ সেবার আবিষ্কার করলেন জ্যামাইকা। ফিরে এসে দেখলেন তার ভাই কোনো ক্রমে হিস্পানিওয়ালা থেকে প্রাণ নিয়ে বাড়ি এসেছে। ইউরোপীয়দের দুর্ব্যবহারে স্থানীয় অধিবাসীরা বিদ্রোহী হয়ে কুঠি ভেঙে দিয়েছে। সেবার কলম্বাস রাজা রানীকে প্রচুর সোনা উপহার দিলেন, যা তিনি পেয়েছিলেন। কিন্তু তার সঙ্গে অভিযাত্রী নাবিকেরা এতে খুশি হলো না। তারাও তো নিছক ভ্রমণের আনন্দের জন্য যায়নি, সোনা পেয়ে হঠাৎ বড়লোক হওয়ার জন্যই গিয়েছিল। সুতরাং তারা নতুন দেশ এবং কলম্বাসের নিন্দে শুরু করে দিল। এরপর কলম্বাসের পতন আসন্ন হয়ে পড়ল। খ্যাতি এবং সম্মানের উচ্চ শিখরে উঠেছেন, সুতরাং এবার তার শত্রু সংখ্যা বৃদ্ধি তো পাবেই। বিশেষত এই লোকটা বিদেশি, ইটালির লোক খ্রিস্টোফার কলম্বাস। তার স্পেনে এত প্রতিপত্তি অন্য শৈবে কেন? পাদ্রীরা অসন্তুষ্ট হলেন এই কারণে যে কলম্বাস নতুন দেশগুলিতে খ্রিস্ট ধর্ম প্রচারে বিশেষ মনোযোগ দিচ্ছেন না। কলম্বাসের যুক্তি ছিল এই যে নব অধিকৃত দেশগুলিতে আগে শৃঙ্খলা এবং শান্তি আনা দরকার, তার আগে ওসব করতে যাওয়া ঠিক হবে না। কলম্বাস তৃতীয়বার অভিযানে বেরোলেন 1498 সালের 30শে মে। এবার তিনিই প্রস্তাব করলেন জেলখানার খুনে গুন্ডা বদমাশদের সঙ্গে নিয়ে নতুন দেশগুলিতে কাজে লাগানো হোক। তাই দেওয়া হলো। তার বিরুদ্ধে গোপন নৃত্য হচ্ছিল এই সংবাদে তিনি 3টি জাহাজ পাঠিয়ে দিলেন হিস্পানিওয়ালার দিকে, নিজে গেলেন অন্যদিকে। আবিষ্কার করলেন ত্রিনিদাদ। তারপর এক বিরাট ভূখণ্ডের সন্ধান পেলেন, যেটা নিশ্চিত কোনো মহাদেশ। কলম্বাস সেই মহাদেশকে চিনতে পারেননি, ভেবেছিলেন এশিয়ারই অংশ। কিছুকাল পরে আমেরিকা ভেসপুচি নামে একজন বিশেষজ্ঞ গিয়ে প্রমাণ করেন সেটা একটা নতুন মহাদেশ। তখন নাম দেওয়া হলো সে মহাদেশের আমেরিকা, কিন্তু সেখানকার আদি অধিবাসীদের নাম এখনও রয়ে গেছে রেড ইন্ডিয়ান। এদিকে খুনে গুন্ডার দলবল কলোনিগুলিতে অরাজকতা শুরু করবার চেষ্টা করলো, লুটপাটের চেষ্টা করে খেপিয়ে দিল আদিবাসীদের। কলম্বাস তাড়াতাড়ি সেখানে বিদ্রোহ শান্ত করবার চেষ্টা করলেন। বাধ্য হয়ে তাকে দাস প্রথার প্রবর্তন করতে হলো। আমেরিকায় ওই কুৎসিত প্রথার প্রত্যন সে সময় থেকেই
একদল অনুচর ফিরে এলো স্পেনে এবং রটিয়ে দিল যে কলম্বাস ওখানে স্বাধীন হয়ে রাজ্য গড়ে তোলার চেষ্টা করছে। বিরুদ্ধ পক্ষীয়রা এই সংবাদে উত্তেজিত করবার চেষ্টা করেছিল রাজাকে। মুক্তি পাওয়া গুন্ডা বদমাশরা তাদের প্ররোচনায় রাজবাড়ির সামনে এসে হই হল্লা করতে লাগলো। আমরা মাইনে পাইনি, আমরা খাবার পাইনি, কলম্বাস আমাদের সর্বনাশ করেছে। রাজা প্রাসাদ থেকে বেরুচ্ছেন, তার গাড়ির সঙ্গে সঙ্গে চিৎকার করে ছুটতে লাগলো তারা। এদিকে রাজাও শঙ্কিত হয়ে উঠেছিলেন। কলম্বাসের সম্মান এবং প্রতিপত্তি দিন দিন বেড়ে যাচ্ছে দেখে তিনিও খুশি ছিলেন না। এক একটা নতুন দেশ আবিষ্কার হচ্ছে, নতুন চুক্তি অনুযায়ী সেসব দেশের ভাইসরয় হচ্ছেন কলম্বাস। একজন লোকের হাতে এত ক্ষমতা রাজার পক্ষে অস্বস্তির কারণ। রানী বরাবরই ছিলেন কলম্বাসের সমর্থক। তিনি প্রথমটায় কলম্বাসের নামে কোনো অভিযোগ বিশ্বাস করেননি। একদিন রানী ইসাবেলা পথে দেখলেন একটি ওয়েস্ট ইন্ডিজ রমণী গর্ভিণী অবস্থায় বিশ্রীভাবে শুয়ে রয়েছে। এ কি, আমার নতুন দেশের মেয়েদের এই কী অবস্থা? তাকে বলা হলো কলম্বাসের শাসনে ব্যভিচার, লানপট্য, বিশৃঙ্খলা এমন চরম যে সেখানে প্রায় সব মেয়েরই এই অবস্থা। সেই দিনই রানী সোজা প্রসাদে ঢুকে কলম্বাসের বিরুদ্ধে তদন্ত বসাতে সম্মত হলেন। ফ্রান্সেসকো ডি বোবাডিলা নামে একজন রাজপুরুষকে পাঠানো হলো প্রচুর ক্ষমতা দিয়ে। বোবাডিলা এই সংকল্প নিয়েই গেলেন যে ওই উদ্ধত ইটালিয়ানটাকে উচিত শিক্ষা দিতে হবে। হিস্পানিওয়ালাতে এসেই তিনি তলব করলেন কলম্বাসের ভাইকে। কলম্বাস তখন সেখানে ছিলেন না, ছিলেন ফোর্ট কনসেপশনে। ভাই ডিয়াগো কলম্বাস বললেন যে দাদার অনুমতি ব্যতীত তিনি কোনো দায়িত্ব বুঝিয়ে দিতে সম্মত হবেন না। তৎক্ষণাৎ তাকে এবং কলম্বাসের ছেলেকে বন্দি করা হলো। বোবাডিলা স্বয়ং কলম্বাসের নিজের বাড়িতে এসে উঠে তার কাগজপত্র তছনছ করে ফেললেন এবং কলম্বাসের জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিলেন। তারপর কলম্বাসকে সেখানে আসবার জন্য হুকুম পাঠালেন। খবর শুনে কলম্বাস স্তম্ভিত হয়েছিলেন। তিনি তখন বিদ্রোহ দমনে ব্যস্ত। প্রথমে ভাবলেন বুঝি কোনো ডাকাত তার বাড়ি দখল করেছে। তারপর যখন রানীর শিরমোহর দেখলেন তখন দারুণ অভিমানে তার মন আপ্লুত হলো। তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন। তার দলের লোকেরা ওই ধৃষ্ট রাজপুরুষের কথা শুনতে চায়নি। তারা প্রস্তাব করলো ওই আদেশ অমান্য করার। আপনি হুকুম দিন স্যার, আমরা এক্ষুনি ওই বদমাস বোবাডিলাটার মুন্ডু উড়িয়ে দিচ্ছি। ওর দলবলকেও সাফ করে ফেলব। ফিরে গিয়ে খবর দেওয়ার কোনো লোক থাকবে না। কলম্বাসের হাতে তখন এমন ক্ষমতা ছিল যে স্পেনের রাজার হুকুম তিনি অনায়াসেই অমান্য করতে পারতেন এবং সেই দূর উপনিবেশ তাকে দমন করা খুব সহজও হতো না। কিন্তু কলম্বাস অনুরোধ করলেন তাদের নিবৃত্ত হতে। কলম্বাস এসে বোবাডিলার সঙ্গে দেখা করলেন। বোবাডিলা কোনো রকম বাক্যবায় না করে তাকে নিক্ষেপ করলেন কারাগারে। কারাগারে বন্দী হয়ে রইলেন ক্রিস্টোফার কলম্বাস। জুয়াচোর বদমাসদের মধ্যে সরাজ এসে গেল। তারা হই হুল্লোড় করে ঘুরে বেড়াতে লাগলো। মেয়েদের পথ থেকে ধরে নিয়ে যেতে লাগলো ইচ্ছে মতো। কলম্বাসের নামে থুতু চেটাতে লাগলো। অশ্লীল গালাগালি দিয়ে পোস্টার মারতে লাগলো দেয়ালে দেয়ালে। কারাগারে বসে কলম্বাস সেই হট্টগোল শুনতে পেলেন। অবহেলিতভাবে দিনের পর দিন সেই কারাগারে পড়ে থাকতে থাকতে কলম্বাসের মনে দারুণ ভয় এলো। তার মনে হলো কোনো দিন তার আর বিচার হবে না, কোনো দিন তিনি নিজের কথা বলবার কোনো সুযোগ পাবেন না। এইভাবেই এই অন্ধকার ঘরে তাকে পৌঁছে মরতে হবে। ভবিষ্যৎ যুগে তার নামের সঙ্গে থেকে যাবে এই কলঙ্ক, এই অপবাদ। কয়েকদিন বাদে একজন কর্মচারী ঢুকলো তার কারাকক্ষে। তাকে দেখে কলম্বাস শিউরে উঠলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এবার তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়া হবে। তিনি চেঁচিয়ে উঠলেন, ফিরলে যা, ফিরলে যা, আমাকে তুমি কোথায় নিয়ে যেতে এসছো? আপনাকে জাহাজে নিয়ে যেতে এসেছি। জাহাজে? না না না, সত্যি কথা বলো তো। না ইয়োর এক্সেলেন্সি, আপনাকে আমি জাহাজে করে স্পেনে নিয়ে যাব। সত্যি? ঠিক বলছো? কলম্বাসের শরীর কাঁপছিল। হ্যাঁ, আমি শপথ নিয়ে বলছি। আপনার হাতের শিকড় খুলে দেব। না, রানী আদেশ যখন শিকড় পরানো হয়েছে তখন যদি খোলা হয় রানীর আদেশেই খোলা হবে। এই অপমানের শিকড় আমি সারা জীবন রেখে দেবো চিহ্ন হিসেবে। পরে সারা জীবন কলম্বাসের টেবিলের কাছে সেই শিকড়টা ঝোলানো থাকত এবং কলম্বাসের পুত্র লিখেছেন তিনি অনুরোধ করেছিলেন তার মৃত্যুর পর কফিনের মধ্যেও যেন ওই শিকড়টা দিয়ে দেওয়া হয়। 1500 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর শৃঙ্খলিত অপমানিত কলম্বাসকে নিয়ে আসা হলো স্পেনে। ক্ষমতার চ্যুতি নয়, আকস্মিক অপমানেই তিনি মুষড়ে পড়েছিলেন। ফিরে এসে তিনি রানীর শিশুপুত্র ডন জুয়ানের ধার থেকে একটি চিঠি লিখলেন। সেই চিঠি আবার রানীর সামনে পড়া হলো। প্রচণ্ড আবেগে দুঃখে দেখা সেই চিঠি। রানী বিচলিত হয়ে তৎক্ষণাৎ হুকুম দিলেন কলম্বাসের শৃঙ্খল মুক্ত করবার এবং কলম্বাসকে নিজের মর্যাদার পোশাকেই রাজসভায় হাজির হতে বললেন। সেখানে বিচার হবে। এমন গুরুত্বপূর্ণ অপরাধীর এমন সংক্ষিপ্ততম বিচার বোধ হয় ইতিহাসে আর কখনো দেখা যায়নি।
বাদী প্রতিবাদী কেউ একটি কথা বলল না। বিচার শেষ হয়ে গেল। বিচার শুনলেই যে আইনের হাজার গ্রন্থি, উকিল, সাক্ষীর কথা মনে পড়ে, সেদিক থেকে কলম্বাসের বিচার চিরস্মরণীয়। রাজসভায় এসে দাঁড়ালেন দীর্ঘদেহী ক্রিস্টোফার কলম্বাস। মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু চোখ ছিল নিচের দিকে। একটুক্ষণ বাদে সোজা তাকালেন রানীর দিকে। নিজের জল ভরা চোখ দিয়ে দেখলেন রানী ইসাবেলাও চোখেও জল। সঙ্গে সঙ্গে কলম্বাসের বুক কেঁপে উঠল। তিনি রাজা রানীর সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। তার ঠোঁট কাঁপতে লাগলো, একটি কথাও বেরোলো না ঠোঁট দিয়ে। প্রায় 5 মিনিট পরে উচ্ছ্বসিত কান্নার সঙ্গে বললেন, আমি তো বিশ্বাস ভাঙিনি, আমি তো বিশ্বাস ভাঙিনি। সেই প্রবল পুরুষের কান্না প্রতিধ্বনিত হয়ে উঠল রাজসভায়, আমি তো বিশ্বাস ভাঙিনি, আমি তো বিশ্বাস ভাঙিনি। বিচার শেষ হয়ে গেল। রাজা প্রতিশ্রুতি দিলেন কলম্বাসকে সমস্ত পূর্ব সম্মান ফিরিয়ে দেওয়া হবে। অবশ্যই রাজা এই প্রতিশ্রুতি পরে সম্পূর্ণ রক্ষা করেননি। রানী ইসাবেলার মৃত্যুর পর কলম্বাস উপেক্ষিত, অনাদৃত হয়ে দারিদ্র্যে জীবন কাটিয়েছেন। তবে শ্রেষ্ঠ সম্মান তিনি পেয়েছিলেন জনসাধারণের কাছে। বিচারের সময় স্পেনের সাধারণ মানুষ উচ্চকণ্ঠে কলম্বাসের মুক্তি দাবি করেছিল। যে দেশ কলম্বাস আবিষ্কার করেছিলেন, সেই দেশ থেকেই তাকে শৃঙ্খলাবদ্ধ করে বন্দি করে আনা লোকের সহ্য হয়নি। বৃদ্ধ বয়সে আবার একবার কলম্বাস অভিযানে বেরিয়েছিলেন। সেইটাই তার জীবনের সবচেয়ে বিপজ্জনক অভিযান। জাহাজ ভেঙে তিনি সমুদ্র উপকূলে দলবল নিয়ে আটকেছিলেন 1 বছরেরও বেশি। অনুচরদের মধ্যে ভাঙন ধরেছিল। হিংস্র আদিবাসীদের হাতে বন্দী হয়ে সেবার তার প্রাণ সংশয় হয়েছিল, কিন্তু বিপদের মধ্যেই তার বুদ্ধি খুলত। সেবার তিনি যে কায়দায় বেঁচেছিলেন তা অনেকেরই জানা। তখন ছিল পূর্ণ চন্দ্রগ্রহণের কাল। কলম্বাস সর্দারকে বলেছিলেন, তাকে যদি মুক্তি দেওয়া না হয় তবে ঈশ্বরের কোপে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। প্রমাণ হিসেবে তারা দেখতে পাবে যে আজ রাত্রে ভগবান চাঁদকে খেয়ে ফেলবেন। সত্যিই চন্দ্রগ্রহণ দেখে তাকে তারা সসম্মানে মুক্তি দিয়েছিল। ইতিহাসের বিচারে কলম্বাস সম্পূর্ণ নির্দোষ নন। উপনিবেশবাদের যে বীজ তিনি বপন করেছিলেন তার কুফল পৃথিবীর বহু দেশ বহু শতাব্দী ধরে ভোগ করেছে। কলম্বাস কৃতদাস প্রথার সমর্থন করেছিলেন। কৃতদাসদের প্রতি স্প্যানিশদের বর্বর ব্যবহার আজও কুখ্যাত হয়ে আছে। তাছাড়া নতুন খুঁজে পাওয়া দেশগুলিতে খনিজ সম্পদ ছিল প্রচুর। সোনার খনি উদ্ধারের মারাত্মক রোগে কলম্বাস যতটা নয়, তার পরবর্তী সশস্ত্র ইউরোপীয় স্থানীয় অধিবাসীদের উপর ভয়ঙ্করতম অত্যাচার করেছিল। কিন্তু আবিষ্কারক হিসেবে কলম্বাস সত্যিই চিরস্মরণীয়। একজন মানুষ অজানাকে জানতে চেয়েছিলেন। এই রোমান্টিক স্মৃতি কলম্বাসের নামের সঙ্গে জড়িয়ে আছে। গল্প আছে যে একবার এক সভায় কলম্বাসের আবিষ্কারের কৃতিত্ব নিয়ে নানা রকম সন্দেহ প্রকাশ করা হচ্ছিল। কেউ কেউ বলেছিল, ওরা এমন কি জাহাজে ঘুরতে ঘুরতে একটা কোঠাও নেমে পড়ো। কলম্বাস একটা হাঁসের ডিম দেখিয়ে সকলকে বলেছিলেন, এই হাঁসের ডিমটাকে যে কোনো উপায়ে কেউ টেবিলের ওপর লম্বাভাবে দাঁড় করিয়ে রাখতে পারেন। অনেক চেষ্টা করেও কেউ পারল না। ওরকমভাবে দাঁড় করানো যায় না। তখন কলম্বাস একটু ঠুকে ডিমের মাথাটা সামান্য ভেঙে দাঁড় করিয়ে দিলেন। তারপর বললেন, এই কাজটা খুব সামান্য, কিন্তু এখানে এত লোকের মধ্যে আমি প্রথম উপায়টা দেখালাম। মৃত্যুর পরেও কলম্বাস কম ভ্রমণ করেননি। কলম্বাসের মৃত্যু হয়েছিল ডেলাভোডিন শহরে। সেখান থেকে মৃতদেহ সমাধি দেওয়া হয় সান ডোমিঙ্গোতে। 290 বছর পর সান ডোমিঙ্গো ফরাসি অধিকারে যাওয়ার পর সেখানে আর এই স্পেন দেশের গৌরবে মানুষটিকে রাখা যায় না মনে করে মৃতদেহ নিয়ে আসা হয় কলম্বাস আবিষ্কৃত কিউবার হাভানা শহরে। সেখানে এক বিরাট স্তম্ভ গড়া হল। কিন্তু কলম্বাস বেশি দিন এক জায়গায় চুপচাপ শুয়ে থাকবার মানুষ হন। আবার 100 বছর পর আমেরিকার সঙ্গে স্পেনের যুদ্ধ বাঁধবার পর সব আধার তুলে নিয়ে আসা হয়েছিল স্পেনে। সেখানেই কলম্বাস এখনও পর্যন্ত শান্তভাবে শুয়ে আছেন। নমস্কার।